স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমান মিতান। আর খেলাধুলার সব খবর জানাবো আমি মাজহারুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। অনুমতি না পাওয়ায় আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন বাতিল, ফেসবুক অনলাইনে প্রচার হবে কর্মসূচি। কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের মূল ধারায় আনতে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ, সব উপজেলায় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম ভেন্যু নিয়ে সন্তুষ্ট অস্ট্রেলিয়া পর্যবেক্ষক দল, ক্রিকেটার বোর্ড দ্বন্দ্ব মেটাতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি সিএর। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়, চোখের চিকিৎসায় চেন্নাইয়ে সিদ্দিকুর মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরে। পুলিশের অনুমতি না পাওয়ায় সাভারে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইউনিস সেন্টার। সন্ধ্যায় ইউনিস সেন্টারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিকল্প হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্মসূচির কিছু অংশ সরাসরি সম্প্রচার করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক জানান, নিয়ম অনুযায়ী অনুমতি না নেয়ার কারণে ডক্টর ইউনূসের আয়োজনে ৭ম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন বন্ধ করা হয়েছে। পুলিশ প্রধান জানান, আন্তর্জাতিক ওই সম্মেলনে ৩৬টি দেশ ও সংস্থার প্রতিনিধি থাকার কথা ছিল। বিদেশি অতিথিদের নিরাপত্তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর সহ সরকারের বিভিন্ন সংস্থাকে আগেই জানাতে হয়, কিন্তু আয়োজকেরা কেবল ঢাকার পুলিশ সুপারকেই জানিয়েছেন। আইজিপি মনে করেন, পুলিশ সুপারের পক্ষে এত বড় সম্মেলনের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আমাদেরকে অন্ধকারে রেখে অনুষ্ঠানের 3 দিন আগে জানায় বলবেন নিরাপত্তা দিবেন, এটা কিন্তু হয় না। এখানে আমাদের ইমিগ্রেশন ব্যবহার থাকে। তো এই জন্য আমাদের এসপির কাছে যেহেতু তারা নিরাপত্তা চেয়েছে, এসপি তো এত বড় একটা নিরাপত্তা একা দিতে পারবে না। চাইদ, এই অনুষ্ঠানটি নিয়ে আমার মনে কয়েক ধরনের প্রশ্ন হচ্ছে। যে একটি আন্তর্জাতিক সম্মেলন ৭মবারের মতো হতে যাচ্ছে আগামীকাল এবং পরশু দুদিন, সেখানে আগের রাতে যখন এটি বা আগের দিন যখন এটি বন্ধ ঘোষণা করা হয়, খুব স্বাভাবিকভাবে ৩৬টি দেশের প্রতিনিধি দলের অনেকেই হয়তো এরই মধ্যে পৌঁছে গিয়েছেন। প্রায় ৫০০ অতিথি আসবার কথা। আমি জানি না কতজন এসে পৌঁছেছেন বা আসেননি কতজন। এরকম একটি সময় যখন অনুষ্ঠান বন্ধ করা হয়, তখন আসলে সার্বিকভাবে আমাদের ভাবমূর্তি কি দাঁড়ায় প্রথমত, দ্বিতীয়ত ফেসবুকের মাধ্যমে করা হবে বলা হচ্ছে, এখন অতিথিদের সঙ্গে সবার যোগাযোগ করা হবে। যারা চলে এসেছেন তারা এখন কি করবেন? তাদের জন্য একটা বেকায়দা কিনা? আর ভাবমূর্তির কথা বলছিলেন, যেটা আসলে এটা বড় একটা ইস্যু। যখন এতগুলো প্রতিনিধি দল আসছেন, তারা এসে যদি এখন বলে যে নিরাপত্তা দিতে পারবে কিনা, এই একটা শঙ্কা থাকছে, তাহলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে বাংলাদেশে আসার বিষয় বা রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে, এটা বড় একটা ভাবমূর্তি নিয়ে সমস্যার। মনে রাখতে হবে যে ইউনুস সেন্টার, ইউনুসের উদ্যোগ এবং সরকারের সঙ্গে এই ইউনুস সেন্টারের সম্পর্ক কি আছে গত কয়েক বছরের, সবকিছু মিলিয়ে কিন্তু এটা একটা ভিন্ন বার্তা দেয়। এটি ঠিক যেটি আইজিবি যেটি বলছেন, যে যদি যথাযথভাবে সত্যিকার অর্থেই যদি ৩৬টি দেশ থেকে প্রতিনিধিরা আসে ঢাকার বাইরে, আমরা জানি গত এক বছরে আমরা একটা ভিন্ন জগতে বাস করছি। গত এক বছরে কিন্তু নিরাপত্তা নিয়ে শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির দিকে পর্যবেক্ষণ করছে। ফলে সেই ক্ষেত্রে পুলিশের যে দাবি যে তাদেরকে যথাযথভাবে জানানো হয়নি, আরো আগে থেকে জানানো প্রয়োজন ছিল, এই প্রক্রিয়াগত ত্রুটি কিন্তু এত বড় সম্মেলনের ক্ষেত্রে সেইটাও আমাদের নজরে রাখতে হবে। যদিও প্রথমেই বললাম যে আপনি তথ্য যেহেতু খুব কম পাচ্ছি, আমরা ইউনিস সেন্টারের কাছ থেকে একটি বিজ্ঞপ্তি যেটা আছে সেটার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন, আপনারা যে প্রশ্নগুলি আসছে, আমাদের যে প্রশ্নগুলি আসছে, সেটার উত্তর পাওয়া খুব কঠিন। কিন্তু যেটি আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু অনেকগুলি হিসাব মেলানোর চেষ্টা করব, যেহেতু সরকারের সঙ্গে বিভিন্ন সময়ে ইউনুস এবং ইউনুস সেন্টারের যে সম্পর্ক আমরা দেখেছি, সেইটার কারণে এটা বাতিল হচ্ছে কিনা সেগুলি প্রশ্ন আসবে। ফলে এটা আমার মনে হয় যে দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি নিষ্পত্তি হয়, এবং ইউনুস সেন্টারের পক্ষ থেকে এটা জানানো দরকার যে তারা নিরাপত্তা ব্যবস্থানের জন্য সরকারের কাছে কিভাবে কি প্রক্রিয়ায় আবেদন। এখানে বলা হয়েছে প্রক্রিয়াটা শুধু ছিল পুলিশ সুপারকে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়নি। এটা কি বড় একটা গ্যাপ কিনা? কারণ পুলিশের ভাষ্য মাঝার, তবে এত বড় সম্মেলনের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমরা দেখি, ধরেন কালকে পরশু বাংলাদেশ সরকারেরও সম্মেলন আছে, কালকে পরশু বা পরশু ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, সেটাও আমরা দেখছি বহুদিন যাবত। মানে স্বাভাবিকভাবেই এটা হয় যে কোনো প্রক্রিয়া
লম্বা সময় প্রয়োজন হয়, বিশেষ করে নিরাপত্তার বিষয়ে। যাই হোক জাহিদ, পরের খবরে চলে যাই। কারিগরি শিক্ষার মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনা যাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ লক্ষ্যে দেশের সব উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে কারিগরি দক্ষতা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে প্রকৌশলীদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো আপোষ না করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আগামী পৃথিবীর জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা শিরোনামে ঢাকায় 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশল ইনস্টিটিউট ও কলম্বো প্রাণ স্টাফ কলেজ। ভারত, চীন, জার্মানি, অস্ট্রেলিয়া সহ 16 দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের শতাধিক প্রকৌশলী। I am delighted to declare the 3 days long international conference. উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের পরিধি বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা। বলেন, জনসংখ্যা এখন আর বাংলাদেশের সমস্যা নয়, সম্পদ। জনসংখ্যা বৃদ্ধি এটা খুব একটা উদ্বেগজনক ব্যাপার না। যদি আমরা তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে তৈরি করতে পারি, তো তারাই হচ্ছে আমাদের মূল সম্পদ। দেশের সব উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2041 সালের মধ্যে উন্নত দেশের তালিকায় উঠে আসতে কার্যকর ভূমিকা রাখবে এই উদ্যোগ। কারিগরি শিক্ষার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের মূলধারায় ফেরানো সম্ভব বলেও মনে করেন তিনি। কারণ আমাদের মাদ্রাসা শিক্ষা বিশেষ এবং কওমি মাদ্রাসা শিক্ষা থেকে শুরু করে সবগুলিকে আমাদের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে আমাদের যুগোপযোগী শিক্ষা দিতে হবে, যেন তারাও যেন দূরে না থাকে, আমাদের মূল শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলে তাদের ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করতে পারে। এ সম্মেলনের মাধ্যমে সারা বিশ্বের জন্যই টেকসই কারিগরি শিক্ষার যুগান্তকারী পরিকল্পনা মিলবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্রাম্যমাণ আদালতের জন্য চাওয়া মাত্রই পুলিশ দেয়া হবে বলে জেলা প্রশাসকদের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, পিপি, এপিপি ও জিপি নিয়োগের দায়িত্ব জুডিশিয়াল সার্ভিস কমিশনের কাছে দেওয়ার চিন্তা করছে সরকার। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে তারা এসব কথা বলেন। সচিবালয়ের সম্মেলনের শেষ দিন সকালে জেলা প্রশাসকদের সাথে আলোচনায় বসেন ভূমিমন্ত্রী। এ সময় মানুষ যাতে নিরবিচ্ছিন্নভাবে সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশ দেন মন্ত্রী। ডিসি সাহেবরা সেবক হিসাবে এই ভূমি সংক্রান্ত কার্যক্রম চালাবেন। এরপর আলোচনায় বসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী। এ সময় মুক্তিযুদ্ধের সব নিদর্শন সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। যে সমস্ত স্থানে এখনো স্থান নির্বাচিত করতে পারেন নাই, সে ব্যাপারে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের তাগিদ দিয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য সকলকে কাজ করার জন্য আহ্বান জানিয়েছি। পরে আলোচনায় বসেন স্বরাষ্ট্রমন্ত্রী, আশ্বাস দেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতার। আমাদের পুলিশ লাইনে সবসময় পুলিশ থাকে এবং এখন থেকে আইজি সাহেবও বলে আসছেন যে পুলিশ লাইনে চাওয়া মাত্রই তারা পুলিশ পাবে। জেলা প্রশাসকদের সাথে আলোচনা শেষে আইনমন্ত্রী জানান, সরকার স্বাধীন প্রসিকিউশন করার চিন্তা করছে। যেটা কাজ চলছে সেটা হচ্ছে যে বিজ্ঞ পিপি এবং বিজ্ঞ জিপিদের এবং এপিপি এজিপি সকলদের বেতন এবং ভাতা বাড়ানোর চিন্তা ভাবনা শুধু হচ্ছে না, এটা প্রস্তাব আকারে আসছে। মঙ্গলবার শুরু হয় 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অধস্তন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকেল 4টায় আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন। প্রায় 30 মিনিটের বৈঠকের পর শৃঙ্খলা বিধির খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করেন তিনি। এর আগে 2 দফা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছিলেন আইনমন্ত্রী। ক্ষমতাবানরাই বেশি দুর্নীতি করে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ কেন্দ্রের হটলাইন 106 উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমরা সবাই যদি এর মধ্যে না থাকতাম তাহলে দুর্নীতি চলতে পারত না। দুর্নীতি করেন কিছু ব্যক্তি যাদের হাতে ক্ষমতা আছে,
যারা সেবা দান করেন তো কিছু নিয়ন্ত্রণ করেন, এই ক্ষমতাটা তাদের আছে এবং এই ক্ষমতার প্রয়োগ করার সময় তারা দুর্নীতি অবলম্বন করেন। কিন্তু এটা চলতে পারত না যদি মানুষ তাতে অংশগ্রহণ না করত। চোখের চিকিৎসার জন্য ভারতের চেন্নাই পাঠানো হয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা 1টায় একটি ফ্লাইটে রওনা হন তিনি। চেন্নাইয়ে শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসার ব্যবস্থা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সিদ্দিকুরের সঙ্গে চেন্নাই গেছেন তার ভাই নায়েব আলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুর রহমানের চিকিৎসার খরচ বহন সহ সার্বিক দায়িত্ব নিয়েছে সরকার। রুটিন সহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে 20 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া রাজধানীর 7টি সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শাহবাগে অবস্থান নিয়েছিলেন সিদ্দিকুর। পুলিশের কাঁদানি গ্যাসের শেলের আঘাতে লাগে তার 2 চোখে। খাল দখল ও আশপাশের নিম্নাঞ্চল উঁচু হয়ে যাওয়ায় অতিবৃষ্টিতে রাজধানী তলিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ওয়াসা কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আগামী বছর থেকে প্রবল বৃষ্টি হলেও রাজধানীতে 3 ঘন্টার বেশি পানি আটকে থাকবে না। 2025 সাল নাগাদ রাজধানীতে শতভাগ সুয়ারেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, পানি, সুয়ারেজ ও ড্রেনেজ ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান করা হয়েছে, তবে মাস্টার প্ল্যান বাস্তবায়ন সমন্বয়ের দায়িত্ব নির্দিষ্ট কোনো সংস্থাকে দেওয়ার পক্ষে তিনি মত দেন। রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে সেবাদানকারী সব সংস্থার সমন্বয় জরুরি বলেও মন্তব্য করেন তাকসিম এ খান। ঢাকার চারদিকে সমস্ত নিম্নাঞ্চলগুলো কেন উঁচু হয়ে গেল, নিম্নাঞ্চলটা কেন বিল্ডিং হয়ে গেল? তো আমার তো পানি যাওয়ার রাস্তা যেটা ছিল, যেটাকে ফ্ল্যাট প্লেন জোন বলা হয়, তো ফ্ল্যাট প্লেন জোন দিয়ে তো আর পানি যাচ্ছে না। তার মানে সে পানিটা যাবে কোথায়? ওই শহরের মধ্যে বসে আসতে পারি না। তো ঠিক সেরকম আপনি দেখেন, আপনি যে সমস্ত খালগুলো একদম অরিজিনাল যে যদি বলেন 65টা খাল আমরা জানি, তো আসলে তো 65টা খাল নেই। লন্ডনের টেমস নদীর পাড়ে বসে ষড়যন্ত্র করে সরকারকে হটানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বরিশালে মহানগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে এই মন্তব্য করেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মাটিতে যাদের রাজনীতি করার সাহস নেই তারা নির্বাচনে জেতার স্বপ্ন দেখে কিভাবে? কেবল দল ভারী করার জন্য সদস্য সংগ্রহ না করতে নিজ দলের নেতাদের প্রতি নির্দেশ দেন তিনি। বলেন, সন্ত্রাসী ও ইয়াবা আসক্তরা যেন দলে ভিড়তে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। আন্দোলন এখন বেগম জিয়ার সঙ্গে লন্ডনে দলের উপর যাদের কন্ট্রোল নেই, যেখানেই বিএনপি জেলা সমাবেশ সেখানেই মারামারি, সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিচারকদের আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতা নজরুল ইসলাম খান। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ নেতাদের কথা না শুনলে সরকারি কর্মকর্তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন নজরুল ইসলাম খান। বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন স্থানে এই ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে প্রশাসন, পুলিশ, এমনকি বিচার বিভাগের কারণে কত মানুষ যে প্রতিদিন নাজেহাল হচ্ছে, কত মানুষ প্রতিদিন নানা ক্ষতির সম্মুখীন হচ্ছে, বিপদাপন্ন হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, এর খবর কে রাখে? রাত 9টায় বাংলাদেশে নেব একটা বিরতি। রাত 9টায় বাংলাদেশে। অস্ট্রেলিয়া ক্রিকেটের সংকট আরো গভীর হয়েছে। সমাধানের পথ খুঁজে না পাওয়ায় এবার আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আলোচনা করে আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান চায় বোর্ড। এরপরেও সমাধান না এলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। মিরপুরের পর এবার চট্টগ্রাম ভেন্যু নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। সকালে মূল ভেন্যু জোহর আহমদ চৌধুরী স্টেডিয়ামের নানা সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করে 5 সদস্যের দলটি। এদিকে অজিদের ভিভিআইপি নিরাপত্তা দিতে প্রস্তুত চট্টগ্রাম প্রশাসন। টি-20তেও নিয়মিত হতে চান মেহেদী হাসান মিরাজ, প্রমাণ করতে চান নিজেকে।
চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগকে। দেশ ছাড়ার আগে মিরাজ জানিয়েছেন আমলা নারিনদের কাছ থেকে শিখতে চান যত সম্ভব। ব্যাটে বলে ভালো করে অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়া লক্ষ্য মিরাজের। ঢাকা আবাহনী ও সাইবি স্পোর্টিং ক্লাবের ম্যাচ দিয়ে পর্দা উঠছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 10ম আসরের প্রথম ম্যাচ থেকে জয়ে চোখ রাখছে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। নতুন হলেও কাগজে কলমে শক্তিশালী দল গড়েছে সাইবি স্পোর্টিং। জয়ের প্রত্যাশা তাদেরও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল 4:30টায়। এই ছিল আমার কাছে খেলাধুলার খবর। আরো কিছু খবর জানাবেন জাহিদ অমিতা। আরো কিছু খবর আছে জাহিদা আমাদের হাতে, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। রাত 9টায় 9:49 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। এবার শুরুতেই আপনাদের মতামত। চোখের চিকিৎসায় চেন্নাইয়ে সিদ্দিকুর এ বিষয়ে মতামত জানতে চেয়েছি। জাহিদ, মাজার যে মতামতগুলো এসেছে এর মধ্যে হাসান বলছেন সিদ্দিকুর ভারতের চেন্নাই গেছে, শুনে খুশি হলাম, আল্লাহ তাকে সুস্থ করুক এই প্রত্যাশা। তানভীর বলছেন তার চিকিৎসার খরচ সরকার বহন করে তার পরিবারকে সহযোগিতা করুক, সরকার এর মধ্যে বহন করার সিদ্ধান্ত জানিয়েছে। আর আশরাফুল বলছেন জাতির ভবিষ্যৎ সন্তানের উপর টিয়ার সেল মারা হলো কেন, এর যৌক্তিক বিচার দাবি করেছেন তিনি। রাবি বলছেন সরকার তাকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে গেছে, তা খুব ভালো কথা, এই জন্য আন্তরিক ধন্যবাদ। আরিফ বলছেন সিদ্দিকুর ভাইয়ের সঠিক চিকিৎসা হোক এই আশা করছি। কাউসার জানাচ্ছেন সিদ্দিকুরের এই অবস্থায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া প্রয়োজন। আমার কাছে কিছু এসএমএস আছে। কামরান বলছেন সিদ্দিক ভাইয়ের চোখের সুচিকিৎসা হোক এবং দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া মুক্তা বলছেন সিদ্দিকের পরিবারকে রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রদান করতে হবে। আরো কিছু এসএমএস আছে, সেখানে মারুফ বলছেন আরো আগেই সিদ্দিককে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানো উচিত ছিল। এই ছিল অবশ্যই সব ধরনের মতামতই আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে চিকিৎসাটা যাতে দ্রুত হয় সেই বিষয়টি এসেছে। রাজধানীর ইএমকে সেন্টারে শেষ হলো 2 দিনের ক্যালিগ্রাফি প্রদর্শনী। ভলান্টিয়ার ফর বাংলাদেশ আয়োজিত এই প্রদর্শনী ছিল 50 তরুণ শিল্পীর 45টি ক্যালিগ্রাফি। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। শেষ করব ভিন্ন ধর্মী বিয়ের প্রস্তুতির কিছু ছবি দেখিয়ে, তার আগে বিদায় নেব আমরা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।